আমি উলানবাটরের একটি ছোট ক্যাফেতে বসেছিলাম। বাইরে নিয়ন সাইনগুলো জ্বলে উঠতে দেখছিলাম। যদি কারো জানা না থাকে তবে মনে হতে পারে এটি মস্কোর কোনো শহরতলি। ফার্মেসি আর মুদি দোকানগুলোর সাইনবোর্ডগুলো সব সেই পরিচিত ব্লক আকারের সিরিলিক অক্ষরে লেখা সোভিয়েত আমলের বর্ণমালা। কিন্তু ঠিক তখনই আমার বন্ধু সেসেগ একটি ছোট হাতে তৈরি জার্নাল বের করল। এর ভেতরে কালির আঁচড়গুলো উল্লম্বভাবে প্রবাহিত হয়েছে, মার্জিত ঘূর্ণায়মান লুপের মতো, যা আধুনিক বর্ণমালার চেয়ে বৃষ্টির পতনের মতোই বেশি মনে হয়। এটি আমাদের ইতিহাস, সে বলল, আঙুল দিয়ে একটি লাইন ছুঁয়ে, কিন্তু ৭০ বছর ধরে এটি ছিল একটি প্রেতাত্মা। এটি বিশ্বের সবচেয়ে অদ্ভুত সাংস্কৃতিক বিভাজনগুলোর একটি। কয়েক দশক ধরে যদি কেউ প্রকৃত প্রাচীন মঙ্গোলিয়ান লিপি দেখতে চাইত, তবে মঙ্গোলিয়ার ভেতরে তাকালে চলত না। তাকে তাকাতে হতো সীমান্তের ওপারে, চীনের ইনার মঙ্গোলিয়ায়। সেখানে উল্লম্ব লিপিটি সরকারি মান হিসেবে রয়ে গিয়েছিল, যখন স্বাধীন মঙ্গোলীয় জাতি স্নায়ুযুদ্ধে টিকে থাকার জন্য প্রায় পুরোপুরি তাদের লেখাকে রুশীয়করণ করেছিল। এটি একটি স্থিতিশীল, যদিও কিছুটা পরিহাসমূলক পরিস্থিতি মনে হতো। সংস্কৃতির হৃদয়ে অন্য একটি দেশে বসবাসকারী সংখ্যালঘুদের দ্বারা বাঁচিয়ে রাখা হয়েছিল। কিন্তু সম্প্রতি এই কথোপকথন একটা তীক্ষ্ণ উদ্বিগ্ন মোড় নিয়েছে। যখন আমি মঙ্গোলিয়ায় পুরনো লিপিটি ফিরিয়ে আনার ২০২৫ সালের পরিকল্পনার কথা উল্লেখ করলাম, ক্যাফের পরিবেশ হালকা হলো না, বরং তা উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। পাশের টেবিলের কেউ একজন সীমান্তের ওপারের ২০২০ সালের সংস্কারের কথা ফিসফিস করে বলল, যেখানে সেই একই উল্লম্ব স্ক্রলগুলো ম্যান্ডারিনের পক্ষে মূল পাঠ্যক্রম থেকে হঠাৎ সরিয়ে নেওয়া হচ্ছে। এই বৈপরীত্যটি ধাক্কা দেওয়ার মতো। সীমান্তের একপাশে একটি জাতি ২০২৫ সালের মধ্যে মরিয়া হয়ে তাদের ভাষাগত আত্মাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। অপরদিকে সেই একই আত্মাকে সুশৃঙ্খলভাবে প্রান্তিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটি একটি ভীতিকর প্রশ্ন রেখে যায়। একটি ভাষা কি সত্যিই টিকে থাকতে পারে যদি এটিকে একটি জীবন্ত শ্বাসের পরিবর্তে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়? এবং আমরা কি একটি সাংস্কৃতিক প্রত্যাবর্তনের সাক্ষী হচ্ছি, নাকি একটি মুছে ফেলার নীরব চূড়ান্ত পর্যায়ের? এই যে দুটো সম্পূর্ণ আলাদা জগতের কথা উঠে এলো, এর পেছনের কারণটা কিন্তু একদিনে তৈরি হয়নি। মানে এই গভীর ঐতিহাসিক দ্বন্দ্বের শেকড় খুঁজতে হলে আমাদের একেবারে ১২০৪ সালে ফিরে যেতে হবে। সময়টা খুব নির্দিষ্ট আর ঘটনাবহুল। দাঁড়ান, ১২০৪ সাল? তার মানে চেঙ্গিস খান তখন সবেমাত্র তার সাম্রাজ্যের বিস্তৃতি শুরু করেছেন? একদম ঠিক। চেঙ্গিস খান ঠিক সেই সময়ে নাইমানদের পরাজিত করেছেন। নাইমানরা ছিল তখনকার অত্যন্ত শক্তিশালী একটি উপজাতীয় জোট। তো একটা বিশাল মহাদেশীয় সাম্রাজ্য তো শুধু মুখে মুখে নির্দেশ দিয়ে চালানো সম্ভব নয়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। কর আদায় করা বা আমলাতান্ত্রিক কাজ চালানো, এগুলোর জন্য তো একটা নির্দিষ্ট কাঠামোর দরকার, একটা লিখিত মাধ্যম তো লাগবেই। ঠিক ওই জায়গাটাতেই মঙ্গলদের একটা বিশাল শূন্যতা ছিল। তাদের নিজস্ব কোনো লিপি ছিল না। আর বিজয়ের পর মঙ্গল বাহিনী তাতাতঙ্গা নামের একজন উইঘুর লিপিকারকে বন্দী করে। চেঙ্গিস খান তাকেই দায়িত্ব দেন মঙ্গল ভাষার জন্য একটি লিপি তৈরি করার। ও আচ্ছা, তার মানে বিশাল একটি সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করার দায়িত্ব পড়ল একজন বন্দী লিপিকারের ওপর। তিনি কি একদম শূন্য থেকে নতুন কোনো বর্ণমালা আবিষ্কার করেছিলেন? মোটেও না। তাতাতঙ্গা মূলত বিদ্যমান উইঘুর বর্ণমালাকে মঙ্গল ভাষার সাথে খাপ খাইয়ে নেওয়ার কাজটি করেছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো, এই উইঘুর বর্ণমালার শেকড় আবার প্রাচীন সিল্ক রোডের বাণিজ্যের সাথে গভীরভাবে যুক্ত। মানে এটা মধ্যপ্রাচ্য থেকে এসেছিল? হ্যাঁ, মধ্যপ্রাচ্যের সিরিয়াক বর্ণমালা থেকে এর উৎপত্তি। এরপর সগডিয়ান ব্যবসায়ীদের মাধ্যমে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এটি উইঘুরদের কাছে পৌঁছায়, আর শেষমেশ মঙ্গলদের জন্য অভিযোজিত হয়। তার মানে এই লিপিটি কোনো বিচ্ছিন্ন উদ্ভাবন নয়, এটি মূলত প্রাচীন বিশ্ব বাণিজ্যের একটি জীবন্ত মানচিত্র। সিরিয়া থেকে সিল্ক রোড ধরে একেবারে মঙ্গোলিয়া পর্যন্ত এর যাত্রা। একদম নিখুঁত বলেছেন। কিন্তু আমার মাথায় একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মঙ্গোলিয়ান লিপি তো বাম থেকে ডান দিকে উল্লম্বভাবে লেখা হয়। বিশ্বের অন্যান্য উল্লম্ব লিপিগুলো, ধরুন ঐতিহ্যবাহী চীনা বা জাপানি লিপি, সেগুলো তো ডান থেকে বাম দিকে যায়। মঙ্গোলিয়ান লিপি এমন সম্পূর্ণ উল্টো নিয়মে চলে কেন? এর পেছনের যান্ত্রিক এবং আর্গোনমিক কারণটা জানলে আপনি অবাক হবেন।
উইঘুররা প্রাথমিকভাবে কিন্তু আরবি বা হিব্রুর মতোই ডান থেকে বামে অনুভূমিকভাবে লিখত। অনুভূমিকভাবে, মানে আড়াআড়ি। হ্যাঁ, কিন্তু তারা যখন চীনা আমলাতন্ত্রের মর্যালাপূর্ণ উল্লম্ব কলামগুলোর সংস্পর্শে আসে তখন তারা স্বাভাবিকভাবেই সেটিকে অনুকরণ করতে চায়। কিন্তু নতুন করে লিপি আবিষ্কার না করে তারা একটা অভাবনীয় কাজ করে। তারা কেবল তাদের লেখার পাতাটিকে ৯০ ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে দেয়। ঘড়ির কাঁটার বিপরীতে ৯০ ডিগ্রি। একটু ভাবতে দিন। তার মানে অনুভূমিক লাইনগুলো হঠাৎ করে ওপর থেকে নিচে নামা কলামে পরিণত হলো। কিন্তু পাতাটা ঘোরানোর পর তো লাইনগুলো ডান দিকে সরে যাওয়ার কথা। তাহলে বাম থেকে ডানে লিখতে শুরু করলো কিভাবে? এখানে যাযাবরদের লেখার ভঙ্গি মূল ভূমিকা পালন করে। চীনা লিপিকাররা কাগজ টেবিলে সমতলভাবে রেখে তুলি দিয়ে লিখতেন। কিন্তু যাযাবর মঙ্গলদের তো আর সুসজ্জিত টেবিল ছিল না। হ্যাঁ, ঘোড়ার পিঠে বা তাঁবুতে তো আর টেবিল থাকার কথা নয়। ঠিক, তারা বাম হাতে কাগজে স্ক্রোল বা রোল ধরতেন এবং ডান হাতে কলম বা তুলি চালাতেন। এখন ভাবুন, তারা যদি ডান থেকে বামে উল্লম্বভাবে লিখতে যেত তবে কি হতো? ডান হাতের লেখা তাজা কালি তো বাম হাতের ওপর লেগে লেপটে যাওয়ার একটা বড় সম্ভাবনা থাকতো। একদম নিখুঁত ধরেছেন। বাম থেকে ডানে লিখলে তাদের সুবিধে হতো। তারা বাম হাত দিয়ে ধীরে ধীরে স্ক্রোলটি খুলতে পারতেন, আর ডান হাতে লেখা কলমগুলো নিরাপদে বাম দিকে সরে যেত। কালিতে হাত লাগার কোনো ভয় থাকত না। অবিশ্বাস্য একটা ব্যাপার। স্রেফ কালি যেন লেপটে না যায় তার জন্য মানব ইতিহাসের অন্যতম বৃহৎ সাম্রাজ্যের পুরো একটা লিপির দিক পরিবর্তন হয়ে গেল। এই লিপি তো শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের পরিচয়ের ভিত্তি ছিল। হ্যাঁ, তা ছিল। কিন্তু এরপর আসে ১৯৪১ সাল। স্বাধীন মঙ্গোলিয়ান পিপুলস রিপাবলিক হঠাৎ করেই এই প্রাচীন উল্লম্ব লিপি সম্পূর্ণ বর্জন করে। তারা গ্রহণ করে সোভিয়েট সিরিলিক বর্ণমালা। এটা তো কোনো স্বাভাবিক ভাষাগত বিবর্তনের মতো মনে হচ্ছে না। এটা অনেকটা আধুনিক কম্পিউটিংয়ের সফটওয়্যার হার্ড ফর্কের মতো ব্যাপার। স্বাধীন মঙ্গোলিয়া একটি সম্পূর্ণ নতুন এবং দক্ষ অপারেটিং সিস্টেমে আপডেট নিয়ে নিল। দারুণ উপমা। এটি মোটেও ভাষার সংরক্ষণের বিষয় ছিল না, এটি ছিল সুনির্দিষ্ট ভূ-রাজনৈতিক সিদ্ধান্ত। ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর স্নায়ুযুদ্ধের ওই উত্তাল সময়ে টিকে থাকাটাই ছিল প্রধান লক্ষ্য। মানে জাপানি সাম্রাজ্যের সম্প্রসারণের বিরুদ্ধে সোভিয়েত বলয়ের সাথে নিজেদের যুক্ত করার জন্য এটা একটা রাজনৈতিক বিবৃতি ছিল। ঠিক তাই। তবে এর পেছনে একটা বড় যান্ত্রিক কারণও ছিল: দ্রুত শিল্পায়ন এবং ব্যাপক সাক্ষরতা অর্জন। কারণ ইউরোপ বা রাশিয়া থেকে যেসব অনুভূমিক প্রিন্টিং প্রেস আসত সেগুলোতে ওই প্রাচীন উল্লম্ব লিপি ছাপানো তো প্রায় অসম্ভব ছিল। তার উপর একটি নিরক্ষর যাযাবর জাতিকে জটিল উল্লম্ব লিপি শেখানোও তো কঠিন। হ্যাঁ, সিরিলিক গ্রহণের ফলে ১৯৪৩ থেকে ১৯৫০ সালের মধ্যে সাক্ষরতার হার ১৭.৩% থেকে লাফিয়ে ৭৩.৫% উন্নীত হয়। রাষ্ট্র অত্যন্ত দক্ষতার সাথে একটি প্রজন্মের মধ্যেই এই বিপ্লব ঘটিয়েছিল। স্বাধীন মঙ্গোলিয়া তো ফিরিলিকে আপডেট নিল, কিন্তু ইনার মঙ্গোলিয়া তারা তো তাদের লিগাসি সিস্টেম মানে প্রাচীন লিপিটাই ধরে রাখল। এর ফলে কথ্য ভাষা এক হওয়া সত্ত্বেও লিখিত যোগাযোগের ক্ষেত্রে তারা একে অপরের কাছে সম্পূর্ণ অপরিচিত হয়ে পড়ল। একদম। আর এই ঐতিহাসিক দূরত্বের কারণেই বর্তমান উলানবাটার বাস্তবতা এত বেশি আলোড়ন সৃষ্টি করছে। মঙ্গোলিয়া সরকার ২০২৫ সালের মধ্যে সরকারি নথিপত্র এবং দৈনন্দিন জীবনে দ্বৈতলিপি চালুর যে নির্দেশিকা দিয়েছে তা সাধারণ মানুষের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, উলানবাটরের সরকারি আর্কাইভে কাজ করা আলতানজায়ার গল্পটা বোধহয় এর সবচেয়ে বড় উদাহরণ। তিনি তো ৩০ বছর ধরে অনুভূমিক সিরিলিক ছকে অভ্যস্ত। এখন ডেস্কে বসে হাতে কালি মেখে ইতিহাস শব্দটি উল্লম্বভাবে লেখার চেষ্টা করাটা তো তার জন্য একটা কষ্টসাধ্য সংগ্রাম। এই সংগ্রামটা কিন্তু শুধু নতুন করে কালি আর কলম ধরার নয়, এখানে একটা বড় ধ্বনিতাত্ত্বিক বনাম রূপধ্বনিতাত্ত্বিক সংঘাত আছে। মানে সিরিলিক হল ধ্বনিতাত্ত্বিক। আধুনিক উচ্চারণে যেমন বাবা বোঝাতে আভ বলা হয়, সিরিলিকে সরাসরি আভ লেখা হয়। আর ঐতিহ্যবাহী লিপিটা হল রূপধ্বনিতাত্ত্বিক, যেখানে প্রাচীন ব্যাকরণ অনুযায়ী আবু লিখতে হয়। আমি বলছি আভ, কিন্তু আমাকে ভাবতে হচ্ছে আবু। ঠিক তাই। এখানেই শেষ নয়। একটি স্বরবর্ণের অবস্থানের ওপর ভিত্তি করে তার ৫টি ভিন্ন রূপ হতে পারে। ধরুন, শব্দটি শুরুতে, মাঝখানে বা শেষে বসলে এর জ্যামিতিক আকার বদলে যায়।
একজন মানুষ যিনি সারা জীবন সিরিলিকে অভ্যস্ত, তার জন্য স্নায়বিক সংযোগগুলো নতুন করে তৈরি করাটা সাংঘাতিক কঠিন। তার উপর দেশের ডিজিটাল অবকাঠামোও তো এর জন্য প্রস্তুত নয়। আমি দেখেছি ওয়েব ব্রাউজারগুলোতে বাম থেকে ডানে উল্লম্ব টেক্সট দিলে সিএসএস এবং এইচটিএমএল ভেঙে যায়। হ্যাঁ, ডিজিটাল জগতে এই লিপি খুব একটা সমর্থিত নয়। আর স্কুলে তো সপ্তাহে মাত্র 2 ঘন্টা এটি শেখানো হচ্ছে। সেখানে আইনি বাধ্যবাধকতা ছাড়া এই রাষ্ট্রীয় নির্দেশিকা কি কেবলই একটি বাস্তবায়নের অযোগ্য নস্টালজিক শিল্প প্রকল্পে পরিণত হচ্ছে না? আশঙ্কাটা তো তেমনই, কিন্তু আমরা যদি উলানবাটর থেকে চোখ সরিয়ে চীনের ইনার মঙ্গোলিয়ার দিকে তাকাই, তবে সেখানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেখানে 2020 সালের শিক্ষানীতির মাধ্যমে একটি চমৎকার ভাষাগত সমন্বয় সাধন করা হচ্ছে। মানে ইনার মঙ্গোলিয়ায় নাগরিকদের জন্য মানসম্মত ও সমতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা জাতীয় স্তরে সমান সুযোগ পায়। ঠিক বলেছেন। এই নীতির মূল উদ্দেশ্য হল সামাজিক সংহতি তৈরি করা। যেমন হোহট শহরের একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাতুর কথা ধরা যাক। ইতিহাস এবং রাজনীতির মতো মূল বিষয়গুলো এখন জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী ম্যান্ডারিনে পড়ানো হচ্ছে। এর ফলে তো শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে কর্মক্ষেত্রে অনেক ভালোভাবে প্রতিযোগিতায় টিকতে পারবে। একদম। আর বাতু যখন দেখছেন কোনো শিক্ষার্থী ম্যান্ডারিনে একটি জটিল পারিভাষিক শব্দ বুঝতে হিমশিম খাচ্ছে, তখন তিনি অত্যন্ত সুচারুভাবে মাতৃভাষা মঙ্গোলিয়ান ব্যবহার করে সেই ধারণার মধ্যে একটি সেতু তৈরি করে দিচ্ছেন। বা মাতৃভাষাকে একটি ব্যাখ্যামূলক মাধ্যম হিসাবে ধরে রেখে শিক্ষার্থীদের জাতীয় অর্থনীতির মূল স্রোতে প্রবেশের জন্য শক্ত ভিত্তি তৈরি করে দেওয়া হচ্ছে। এটা তো দারুণ একটা পদক্ষেপ। হ্যাঁ, আর এই রূপান্তরকে মসৃণ করার জন্য রাষ্ট্রের 3 আনচেঞ্জেস বা 3টি অপরিবর্তনীয় নীতির কথাও বলতে হবে। এর মাধ্যমে শিক্ষকদের চাকরি, পদবি এবং বেতনের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। আমি সিঙ্ক্রোনাস ক্লাসরুমের কথাও শুনেছি। স্যাটেলাইট ও ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে দক্ষ শিক্ষকের পাঠদান পৌঁছে দেওয়া হচ্ছে, তাই না? ঠিক তাই। প্রযুক্তির চমৎকার ব্যবহার। এই যে আমরা এতক্ষণ ধরে লিপির পরিবর্তন, সংস্কার বা সমন্বয় নিয়ে কথা বললাম, এতে একটা জিনিস পরিষ্কার: লিপি কোনো নির্দিষ্ট বা অপরিবর্তনীয় কাঠামো নয়। এটা বুঝতে হলে বোধহয় কারিগর এরদেমের কর্মশালার চিত্রটা কল্পনা করতে হবে, যিনি প্রাচীন বৌদ্ধ পাণ্ডুলিপি মেরামত করেন। একদম। এরদেম এমন সব পাণ্ডুলিপি নিয়ে কাজ করেন যার প্রান্তগুলো আগুনে পোড়া। তিনি আধুনিক রাসায়নিক আঠা ব্যবহার করে প্রাচীন বার্চ বাকলের নথি সংরক্ষণ করেন। তার মতে লিপির কোনো বিশুদ্ধতা নেই। এটা তো যুগের সাথে খাপ খাইয়ে নেওয়া একটি জীবন্ত সত্তা। ঐতিহাসিক বিবর্তনের ধারা দেখলেও তো সেটাই বোঝা যায়। ঠিক বলেছেন। যেমন ধরুন 1259 সালের কথা। বিশাল বহুভাষিক সাম্রাজ্য পরিচালনার জন্য কুবলাই খান প্রবর্তন করেছিলেন জ্যামিতিক ফকপা লিপি। আর 1648 সালে বৌদ্ধ ধর্মগ্রন্থের সঠিক অনুবাদের জন্য জায়া পাণ্ডিতা তৈরি করেছিলেন ধ্বনিতাত্ত্বিক তোদো লিপি। এরপর তো সপ্তদশ শতাব্দীর শেষে জানাবাজারের তৈরি জটিল সোয়াম্বো লিপি এলো, যেটার একটি প্রতীক বর্তমানে মঙ্গোলিয়ার জাতীয় পতাকায় স্থান পেয়েছে। আর 1930-এর দশকে ল্যাটিন বর্ণমালা ব্যবহারের একটা ব্যর্থ পরীক্ষাও তো হয়েছিল, যেখানে জেডের মাঝখানে দাগ কেটে নির্দিষ্ট ধ্বনি বোঝানোর মতো অদ্ভুত যান্ত্রিক সমাধান চাপিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, লিপি নিয়ে পরীক্ষার তো কোনো শেষ নেই। এই পুরো ঐতিহাসিক পরিক্রমাকে একটা উপমার মাধ্যমে সংজ্ঞায়িত করা যায়। লেখার পদ্ধতি কোনো জাদুঘরে সংরক্ষিত ভঙ্গুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, এটি বরং সেই জাদুঘরের কাচের আবরণটির মতো, যা ইতিহাসের প্রতিটি রাজনৈতিক উত্তাপে বারবার গলেছে, ভেঙেছে এবং নতুন রূপ ধারণ করেছে। মঙ্গোলিয়ান ভাষার শত শত বছরের সাম্রাজ্য, সীমান্ত এবং রাজনৈতিক নির্দেশনার বিস্তৃত ইতিহাসের দিকে তাকালে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। একটি সাংস্কৃতিক পরিচয়ের চূড়ান্ত টিকে থাকা কখনোই সেই পরিচয়টি লেখার জন্য ব্যবহৃত কালির স্থায়িত্ব বা অক্ষরের নির্দিষ্ট আকারের ওপর নির্ভর করে না। একদম ঠিক। বরং সংস্কৃতির প্রকৃত সহনশীলতা নির্ভর করে মানবকণ্ঠের সেই অসীম ক্ষমতার ওপর, যা যুগের পর যুগ ধরে অক্ষরের পরিবর্তিত কাঠামোর তোয়াক্কা না করে নিজস্ব অন্তর্নিহিত অর্থ এবং অস্তিত্বকে ঠিকই টিকিয়ে রাখে।